আমি আজকে তুমি ব্যতিক্রম ক্রমী কথাটা প্রপারলি ইউজ করেছো, অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করেছো, ব্যতিক্রমী। কি বলেন মামুন ভাই? একজন প্রধানমন্ত্রী, তুমি বলেছো বিশ্বস্ত, ওরা সবাই বিশ্বস্ত, আমরাও তো বিশ্বস্ত না। কি বলেন মামুন ভাই, আপনি বিশ্বস্ত না? প্রধানমন্ত্রী সবাই বিশ্বস্ত। বিশ্বস্তটা বড় কথা নয়, উনি যে নিজে ড্রাইভ করে সিকিউরিটি ছাড়া নিরাপত্তার যে আমরা, নিরাপত্তা বলতে কি বুঝি? পুলিশ থাকবে, এসএসএফ থাকবে, এনএসএফ থাকবে, সেখানে বিভিন্ন রাষ্ট্রীয় লোক থাকবে, রাস্তাঘাট পরিষ্কার থাকবে, মানুষকে আগে থেকে পিটায় পুটাইয়া সরায় রাখবে, মানুষকে ভাগাইয়া দিয়া সমস্ত রাস্তার গ্রেনেড প্যানেড আছে কিনা, বোমাবাজি আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে প্রধানমন্ত্রী একজন বন্দি মানুষকে রাস্তায় ছেড়ে দিবেন, সব নিরাপদ করে। কিন্তু আজকে ব্যতিক্রমধর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করলেন তিনি বন্দী নন, তিনি নিজের ইচ্ছায় কাজ করতে পারেন, তিনি নিজের স্বাধীনতা উনি এক্সারসাইজ করতে পারেন। উনি সকল নিরাপত্তাকে ছুড়ে ফেলে দিয়ে দেশের জনগণের স্বার্থে উনি ছুটে গিয়েছেন। মামুন ভাই একজন বিজ্ঞ আইনজ্ঞ এবং ইসলামী চিন্তাবিদ। আপনি জানেন যে আমরা, আল্লাহ বলেছেন যে আমি চারজন, যাদের চারটি কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে নেতৃত্ব দেই। তারপরে অবশ্যই একটি যিনি নামাজ কায়েম করেন, যারা সালাত কায়েম করেন। দ্বিতীয়টি স্বাভাবিকভাবে বলেছেন যারা জাকাত আদায় করেন। তৃতীয় যে কাজটি আল্লাহ বলেছেন যে সৎ কাজ করে। আর চতুর্থ বলেছেন যে অসৎ কাজে বাধা দেয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ব্যতিক্রমধর্মী কাজটি করলেন, এটি সৎ কাজের একটি অত্যন্ত উত্তম উদাহরণ। এর চেয়ে উত্তম উদাহরণ হতে পারে কোনো স্বার্থ না, কোনো প্রকার প্রয়োজন না, উনি কোনো নিজের জন্য না, দেশ ও জাতির স্বার্থে ঢাকা শহরের জনগণের প্রয়োজনে উনি নিরাপত্তা ঝুঁকিকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আজকে ঢাকা শহরে ঘুরে দেখেছেন এবং কোথায় কোথায় বর্জ্য নিষ্কাশিত হয় না উনি সরজমিনে পরিদর্শন করেছেন। এর চেয়ে ভালো সৎ কাজ একজন রাষ্ট্রপ্রধানের হতে পারে না। আমি শিওর মামুন ভাই আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন। কারণ মানুষ যদি ভালো কাজ করে তাকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, বলাও আমার মনে হয় আমাদের ইসলামে এটা একটা কাজ, অন্যতম ভালো কাজ, এটা ভালো কাজ। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা করতেন। উনি চট্টগ্রামে, আমি উনি অনেক জায়গায় করেছেন, আমি চট্টগ্রামে অভিজ্ঞতা আমার আছে, কারণ আমি 76 সন থেকে 81 সন পর্যন্ত চট্টগ্রামে মিলিটারি পুলিশের ওসি ছিলাম। জিয়াউর রহমান সাহেব যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তখন প্রেসিডেন্ট হন নাই, তার আগে উনি যতবার চিটাগাঙ্গে গিয়েছেন আমার চরম সৌভাগ্য হয়েছিল রাত্রেবেলা ওনাকে নিয়ে ঘোরার। অন্য কোনো সিকিউরিটি ছিল না, ওনার পিএস ছিল না, ওনার কেউ ছিল না, কর্নেল ওয়ালি ছিলেন না, কর্নেল মাহবুব ছিলেন না, এরা কেউ ছিলেন না। আমি আমার একটা গান, সাথে একজন গানম্যান আর ওনার দুজন বিশ্বস্ত গানম্যান নিয়ে আমরা একটা গাড়ি দিয়ে উনি সারা চট্টগ্রাম ঘুরে বেড়াতেন। রাতে 12টা থেকে 2টা পর্যন্ত ওনার কাজ ছিল, যতবার চিন্তা যেতেন উনি ঘুরে দেখে পরের দিন যে সভা হবে সেই সবার স্থানগুলো উনি আগে দেখে আসতেন, যে সিদ্ধান্তগুলো নিবেন, বদ্দারহাটে ব্রিজ করবেন, কালুরঘাটে কি কাজ করবেন, ঢাকা নিউ মার্কেটে কি উন্নয়ন করবেন, রাস্তাঘাটে কোথায় কি উন্নয়ন করবেন, বন্দরে কি উন্নয়ন করবেন, সেইগুলো উনি সরজমিনে দেখে আসতেন যে ওই জায়গাটা কি অবস্থায় আছে এবং কি উন্নয়ন করতে হবে। এটা ওনার রুটিন ওয়ার্ক ছিল। কিন্তু এটা কোনোদিন কোনো সিকিউরিটিকে বলতেন না, ও কেউ জানতো না। 12টার সময় বেরোতেন, 2টা পর্যন্ত ঘুরে উনি ব্যাক করে চলে আসতেন। আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়ার সন্তান দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি বাংলাদেশের মাটিতে এসে দাঁড়িয়ে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যেটা প্ল্যান আছে সেই প্ল্যানটা তিনি আজকে প্রমাণ করলেন। তিনি আজকে দেখালেন যে হ্যাঁ উনি চিন্তা করতে পারেন, উনি দেশকে নিয়ে ভাবতে পারেন, উনি ওনার কর্মসূচি নিজেই তৈরি করতে পারেন। এই কর্মসূচিটা কিন্তু পিএইচডি তৈরি করে না। কি বলেন মোহন ভাই? এটা কোনো প্রি ডিজাইন না, এটা কোনো স্টাফ অফিসাররা এই প্রোগ্রামটা তৈরি করে দেয় নাই। এটা ওনার নিজের ইচ্ছা মতো উনি করেছেন। আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনীতি ইতিহাসে উনি একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। সরকার প্রধানরা জনগণের প্রতি সচেতন হইলে, জনগণের প্রতি নিবেদিত হইলে, জনগণের প্রয়োজনে কাজ করার ইচ্ছা থাকলে তারা যে মাঠে কাজ করতে পারে তার প্রমাণ আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব সেটা প্রমাণ করলেন। আমি সেই জন্য আবার সাধুবাদ জানাচ্ছি। এইভাবে যদি উনি আগামী দিনে কাজ করতে এগিয়ে যান, আমরা আলোচনা করবো, মামুনদের কথা শুনবো, তারপরে আমি আরো কিছু কথা বলবো এই ব্যাপারে। তবে আমি মনে করি এটা একটা গুড স্টার্ট, আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার, সবার এটা সাধুবাদ জানানো দরকার, দলমত নির্বিশেষে। আমার চরম শত্রু যদি ভালো কাজ করে আমি সে ভালো কাজটি কি বলে ধন্যবাদ দেওয়া, ভালো কাজটি প্রশংসা করা, আমি মনে করি এটা আমাদেরও নৈতিক দায়িত্ব। ধন্যবাদ আপনাকে আমাকে এই ব্যাপারে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
আমি জি ডক্টর ইউনূস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, মানুষের এই ধারা। বলুন, তারপরে অনেক লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে তো, মামুন ভাই কিছু বলুন, তারপরে আর বলবো। আচ্ছা, আমি এই প্রসঙ্গটাই যাই মামুন ভাই, আক্তার ভাইয়ের কাছে আসবো এটা নিয়ে। এই যে ইউনূস সাহেব দেশের বাইরে গেলে মানুষ করে কি পালাইলো কি না পালাইলো কি না, হ্যাঁ, মানে একটা মানুষের ইমেজ এই ক্ষমতা নেয়ার আগে কি ছিল, শেখ হাসিনার শাসন আমলে ডক্টর ইউনূস তো মানুষের কাছে মানে পীরতুল্য ছিল, আর আজকে সেই লোকটা কোথায় এসে নামছে যে সে একটা তার প্রয়োজনেও দেশের বাইরে গেলে মানুষ বলে বোধহয় পালিয়ে গেছে। আপনার কি মনে হয় মামুন ভাই? জি, ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। জনাব আতিক রহমান পূর্ণিয়া, আপনার এই অত্যন্ত জনপ্রিয় বিশ্লেষণধর্মী নির্ভীক অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য, এবং আমার সঙ্গে এমন একজন ব্যক্তিকে আপনি আমার শ্রদ্ধেয় সহ আলোচক করেছেন, যাকে আমি একজন মানুষ হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে প্রচন্ড শ্রদ্ধা করি। কারণ যেহেতু আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার জন্মই মুক্তিযুদ্ধের মধ্যে। আমি মেজর আক্তার ভাই বা আমার বাবা, তাদের চেয়ে আমি গর্বিত এই কারণে মনে করি, হ্যাঁ, তারা দেশটা স্বাধীন করেছে গর্বিত। কিন্তু তারা জন্মগ্রহণ করেছিল পরাধীন বাংলাদেশে। আমি জন্মেছিলাম স্বাধীন বাংলাদেশে। তো সেজন্য মেজর আক্তার সাহেবকে আমার অসংখ্য সালাম। আর আমার খুব দুঃখ যে আমি আর আক্তার ভাই শেখ হাসিনার আমলে তার অনেক দুঃশাসনের বিরুদ্ধে ২ জন অনেক আলোচনা করেছি, পক্ষে বিপক্ষে নানা বিষয় নিয়ে। কিন্তু কোনটা আপনার মানুষ তো আসলে পজিটিভ গুলো দেখে না। শুধু একবার আক্তার ভাই আর আমার মধ্যে আমার একটু মেজাজ হারিয়ে ফেলেছিলাম। উনি লিটারেলি আমার বাবার বয়সী, বাবার চেয়ে হয়তো একটু ছোট হবে। কারণ উনার যারা ২ বন্ধু সুপ্রিম কোর্ট বারে প্র্যাকটিস করে, একজন বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান মোল্লা এবং আরেকজন জাহিদুল বারী, আক্তার ভাই ২ জনই আপনার ব্যাটসম্যান। তো তারা ২ জনই আমার খুব শ্রদ্ধার, এবং আমি আক্তার ভাইয়ের কাছে এজন্য আবারও দুঃখ প্রকাশ করি যে ঐদিন আমি আমার টেম্পার লুজ করেছিলাম। কিন্তু বাঙালির মুশকিল হচ্ছে ওই ঘুরে ফিরে ওই অনুষ্ঠানই খালি দেখে। তো আক্তার ভাই যে আলোচনা করেছেন, এইটা কোন প্রকার কিন্তু তবে তেমন না বলে অসাধারণ কাজ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তিনি দায়িত্ব নিয়েই বাংলাদেশে নেমেই তার যে কার্যক্রমগুলো আমি দেখেছি, শুধু এই বিষয় না, যতটা সম্ভব কম সিকিউরিটি নেওয়া, নিজের যে বাসা ঠিক করেছে ওনার জন্য ওখানে থাকা, এবং আজকে শহীদ জিয়া এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারও তো আমি দেখলাম অনেকদিন পর। আক্তার ভাই দেখেছিলেন কিনা দৃশ্যটা? প্রথম উনি এবং ওনার সহধর্মিণী ন্যাচারালি পরিবার নিয়ে দোয়া করলেন। তারপরে বিএনপির অন্যান্য নেতারা। কিন্তু অন্যান্য সময় যে একটা কুৎসিত লাইনের প্রতিযোগিতা হয়, কামড়া কামড়ি, মানে শহীদ জিয়া বা বেগম জিয়ার কবরের সামনেও ক্যামেরায় নিজেকে দেখানোর, নিজেদের যে উলঙ্গ প্রতিযোগিতা, সেটাও আজকে জিয়াউর রহমান সাহেবের কবর জিয়ারতে আমি দেখলাম না। ভালো লাগলো যে উনি একটা শৃঙ্খলার মধ্যে এনেছেন। আর বর্জ্য ব্যবস্থাপনায় যে উনি নিজে দেখেছেন, উনি না দেখলেও পারতেন, কারণ উনি দেশের সর্বোচ্চ নির্বাহী। কিন্তু এই যে একটা গুরুত্ব দেওয়া এবং এই যে একটা মেসেজ দেওয়া, আমি তো মনে করি এই জনাব তারেক রহমান সাহেবের আজকের এই যে শহর পরিভ্রমণ বিনা সিকিউরিটিতে, বর্জ্য ব্যবস্থাপনা, এইটা ২টা সিটি কর্পোরেশনের জন্য। আমরা পরিদর্শন বলি মোহন ভাই, পরিদর্শন বলি, পরিভ্রমণ না বলে পরিদর্শন বললে কেমন? পরিদর্শন, হ্যাঁ, আমি ওই শব্দের বলছি, পরিদর্শন। ধন্যবাদ, আই স্ট্যান্ড কারেক্টেড। পরিদর্শন, এইটা কিন্তু ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একটা মানে অ্যাসিড টেস্ট হবে, যাতে বাংলাদেশের মানুষ আশা করে আগামী বছর পবিত্র ঈদুল আজহার সময় যেন প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোন সচিবকেও যেন শহরে পরিদর্শন করতে বের না হয়। কারণ বাংলাদেশ আজকে পৌরতার পর্যায়ে গেছে। ৫৫ বছর বয়সে বর্জ্য ব্যবস্থাপনাও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পরিদর্শন করতে হয়, তাহলে বুঝতে হয় যে রাষ্ট্রের সার্বিক কাঠামোটা সুদৃঢ় হয়নি। তা আমি মনে করি জনাব তারেক রহমান আজকে একটা প্রচন্ড স্ট্রং মেসেজ দিয়েছেন যে আমি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, এবং আমি মনে করি বর্জ্য ব্যবস্থাপনা, যেটা নাগরিক স্বাস্থ্য, শহরের মানুষের গণস্বাস্থ্য সবকিছুর জন্য প্রয়োজন, সেটি আমি ঘোরার মধ্য দিয়ে, অর্থাৎ এটাকে বলে পাওয়ারের সফট অ্যাপ্লিকেশন অফ পাওয়ার। ধরেন কি, উনি প্রধানমন্ত্রী, উনি ডেকে ২ কর্পোরেশনের প্রশাসককে ডেকে বলতে পারতো আধা ঘন্টার মধ্যে তুমি সব করো, কিন্তু উনি কিন্তু হার্ড পাওয়ারের হার্ড ইউজে গেলেন না। উনি অত্যন্ত সফট, জেন্টেল, পোলাইট, কোর্ডিয়াল বিহেভিয়ার করলেন। পরিদর্শনে গিয়ে তিনি মেসেজ দিলেন সিটি কর্পোরেশনের ২ সিটি কর্পোরেশনকে যে আমরা আর বরদাস্ত করব না বর্জ্য ব্যবস্থাপনায় কোনো অনিয়ম। কাজে আমি প্রত্যাশা করব ততদিন হয়তো ভোটও হবে সিটি কর্পোরেশনের। আর যাই হোক, ভোট হোক না হোক, এই ২ সিটি কর্পোরেশন সহ সারা দেশে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি গুলো যেন এই মেসেজটা গ্রহণ করে। শুধু প্রশংসায় ভাসলে হবে না, প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষাকে যদি ধারণ করে, তাহলে যেন আগামী বছর কোরবানি ঈদের পরে কাউকে আর পরিদর্শনে বের না হতে। এখন আসেন আপনি
মার্জনা করবেন। এখন আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। দেখেন, আমার স্মৃতি যদি বিট্রে না করে, খুব সম্ভবত ১ তারিখে বোধহয় আক্তার ভাইয়ের আমার একটা টক শো হয়েছিল। সাইফুর সাগর অথবা হাসিনা অথবা অন্য কারো অনুষ্ঠানে। তো সাগর ভাই, সরি, আক্তার ভাই আজকে যে দলে জয়েন করছেন আমি ওই বিতর্কে আর গেলাম না। উনি একজন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, ওনার সিদ্ধান্ত উনি হতে পারে। কিন্তু উনি কিন্তু ঐদিন আমাকে ঠিকই এই প্রশ্নটা তুলেছিল। এইজন্যই আমি ওনাকে শ্রদ্ধা করি যে উনি দূরদর্শিতা আছে। হয়তো নিজের জেদের জন্য আমাকে তো বলেছেন সংগ্রামী, অ্যাকচুয়ালি সংগ্রামী উনি। উনি কোনো দলদাস না, কারো দলবাজি করেন না। না হলে আজকে হয়তো বিএনপির মহাসচিব থাকতেন। উনি যদি জি হুজুর হতো। একদম আমি লিটারেলি মিন করি হৃদয় থেকে। মেজর আক্তার যদি স্বাধীন চিন্তা না করতো, আজকে সে বিএনপির মহাসচিব বহু আগে হতো। তো যাই হোক, তা আক্তার ভাই কিন্তু সেদিনও আমাকে বলেছিল যে মামুন, আপনি যাই বলেন এদের মধ্যে অনেক এলিমেন্ট আছে যারা মুক্তিযুদ্ধ মানে না। তারা আওয়ামী লীগের দুঃশাসনের চেয়ে তাদের স্বাধীনতার উপরে রাগ। এই অ্যাঙ্গেলে বলেছিল। আমরা যেটা ৮ তারিখে ৫ তারিখ তো শেখ হাসিনা চলে গেলেন এবং মেজর আক্তার ভাই অগাস্টের ১৮ তারিখে একটা টক শো বলেছিল যে শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনা স্মার্টলি চলে গেছেন। কারণ আর্মিরা তাকে সিকিউরিটি দিয়ে দিল্লি পাঠিয়েছিল। আ এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে আপনি যেটা বলছেন পূর্ণিয়া ভাই। কারণটা হচ্ছে ৫ তারিখের এই বিদায়ের পরে মানুষ তো একটা উল্লসিত হলো, আনন্দিত হলো। ধরেন ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ ইউনূস সাহেবের দায়িত্বভার না নেওয়া পর্যন্ত এই ৩ দিন আমি এটাকে বেনিফিট অফ ডাউট দেই যে মানুষের অতিরিক্ত রাগে, ধরেন ৩২ গিয়ে ইট-টিট মেরেছে কিন্তু পোড়ানোটা খুব অন্যায় হয়েছে। বা অন্যান্য আওয়ামী লীগের অফিস-টফিসে। এইটা এরশাদ বিরোধী আন্দোলনের ৯০ এর ৬ ডিসেম্বরের পরে জাতীয় পার্টির হেড অফিসও মানুষ ভাঙচুর করেছিল। তো অন্যান্য জেলাও। কিন্তু ওই বড়জোর ১ দিন ২ দিন। কিন্তু ইউনূস, আসিফ নজরুল গ্যাংরা, এবং আপনি যেটা গতকাল পূর্ণিয়া ভাই আপনার একটা অনুষ্ঠান আমি সবসময় দেখি। আপনি যেটা বলছিলেন যে আসিফ নজরুলও ও ও চিৎপটাং হয়েছে। অ্যাকচুয়ালি আসিফ নজরুল হচ্ছে ডাবল এজেন্ট। সে ওই কিচেন ক্যাবিনেটের ১ম প্রভাবশালী সদস্য ইউনূসের পর। সে এখন নিজেকে বাঁচানোর জন্য এগুলা আবোল-তাবোল কথা বলছে। আবার গাধার মতো গতকাল আমি দেখলাম কার চ্যানেলে যেন কি একটা জনমত যাচাই করে দেখে যে সে হেরে গেছে। ১৬,০০০ ভোট মনে করে যে শেখ হাসিনা দেশে ফিরবে। তো এটা হচ্ছে অতিরিক্ত চালাক, টাউট, বাটপার হলে যা হয়, আসিফ নজরুল হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। এবং আইন উপদেষ্টা হিসাবে যেকোনো স্বৈরাচারী সরকারের আইনমন্ত্রীর চাইতেও ১,০০০ গুণ, ১,০০,০০০ গুণ খারাপ ছিল আসিফ নজরুল। প্রচুর ইন্টারফেয়ার করেছে জুডিশিয়ারিতে। কোন একদিন আপনি আলোচনার টপিকে আনলে আমি উদাহরণ দিয়ে বলবো আসিফ নজরুল এবং তার বাবাদের এবং তার আমলকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কোনো জায়গা থাকবে না মুখ লুকানো। তারা গণতন্ত্রের নাম করে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের নাম করে কিভাবে বিচার বিভাগকে ক্রমাগত রক্তাক্ত করেছে, ক্ষত বিক্ষত করেছে। তো এখন ইউনূস সাহেব তো আমার জানা মতে কখন দেশে থাকে আর কখন দেশের বাইরে থাকে, ঠিক যেরকম আগে যেরকম আমাদের আইনজীবীদের মধ্যে ডক্টর কামাল হোসেন স্যার কখন দেশে থাকতো আর কখন দেশের বাইরে থাকতো, এইটা বুঝতেই অনেক দিন চলে যেত। যে কারণে তার মতো এত মেধাবী লোক হয়েও, বঙ্গবন্ধু স্নেহধন্য হয়েও উনি ওনার রাজনৈতিক দল গণফোরাম একটা ব্যর্থ দল পরিণত ছাড়া কিছুই করতে পারেনি ওনার এই বিদেশে ঘোরার কারণ, অন্যান্য ব্যাপার ছাড়াও। তা এখন ডক্টর ইউনূস হয়তো নরমালি প্যারিসে গেছে, তার তো প্যারিসে অনেক সাম্রাজ্য আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সেন্টার আছে, এই আছে সেই আছে। কিন্তু মানুষ এটাকে মনে করছে যে সে পালিয়েছে। এইখানেই হচ্ছে বিপদের আসল। এখানেই হচ্ছে যে দৃশ্যপট পাল্টে গেছে, সিকোয়েন্স অফ ইভেন্টস পাল্টে গেছে। এবং আজকে আওয়ামী লীগকে যে অর্গানাইজ করছে বা আওয়ামী লীগকে যে শক্তিশালীভাবে রাখছে, মানুষ বিবেচনায় নিচ্ছে, দল হিসাবে তারা অর্গানাইজড হচ্ছে, এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং তাদের যারা সমর্থিত রাজনৈতিক দল তাদের। আমি শেষ করে দিই, তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই বলবেন। আওয়ামী লীগের রাজনীতিটা কি? মেইন রাজনীতি ধরেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে গুণগত লোকাল লোকদের, এমপিদের, মন্ত্রীদের মানে চুরি ডাকাতির মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। ম্যাক্সিমামেরই চুরি ডাকাতির অভিযোগ আছে এমপিদের, মন্ত্রীদের বা দলের লোকজনের, চাঁদাবাজি ইত্যাদি, মারধর, পাওয়ারের চর্চা করা, দল দখল করা, হাট দখল, বাজার দখল, হাইকোর্ট দখল, আপিল বিভাগ দখল, আজ্ঞাবহ প্রধান বিচারপতি নিয়োগ, দলীয় পিয়নের মতো লোককে অ্যাটর্নি জেনারেল নিয়োগ, মুচির মতো লোকদেরকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ। এই দুইটায় তো এই দুই দল এখন পর্যন্ত খুব একটা পার্থক্য রাখেনি। আমি বললে একদম নিশ্চিত দিয়ে মেপে দিতে পারবো। কিন্তু মৌলিক পার্থক্যটা কি ছিল? যে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে গৌরব মনে করে
এই যে আমার সামনে মেজর আক্তার জামান যে দলই করুক, উনি যতদিন বেঁচে থাকবেন আমি মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে সম্মান জানাবো। কারণ ওই তরুণ বয়সে পাকিস্তান তরুণ বয়সে উনি যুদ্ধে গিয়েছিলেন কোনো সাফল্যের জন্য না, নিজের দেশকে ভালোবেসে, এবং নিশ্চয়ই জানতেনও না যে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হবে। তো যাই হোক, এটা সব মুক্তিযোদ্ধার ক্ষেত্রে। কিন্তু সেইখানে আওয়ামী লীগের রাজনীতি ছিল যে দেখো আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বাংলাদেশে জয় বাংলা স্লোগান বলা যাবে না, বাংলাদেশে বঙ্গবন্ধু অপমানিত হবে, বঙ্গবন্ধুর কোনো স্মৃতিচিহ্ন থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না। এই জন্য আমি ভোট দেই না দিই, আমি আপনাকে পূর্ণিয়া ভাই, আপনার যারা আওয়ামী লীগ সমর্থক দর্শক তারা আবার আজকে আমাকে গালাগালি করবে, আমি সেটা জেনেই বলছি যে এই জন্য শেখ হাসিনা বলতো আমি ভোট দেই না দেই, আমি রাতের ভোট করি, আমি তুমি ভোট করি, ডামি ভোট করি, একতরফা ভোট করি, আমাকে তুমি এই জন্য রাখো কারণ আমি তো বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধুর নাম তুমি বলতে পারবা। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগতো যে 75 থেকে 96 পর্যন্ত আমরা রাষ্ট্রীয় টেলিভিশনে বঙ্গবন্ধুর ছবি দেখিনি, আমার কষ্ট লাগতো। তো একটা ছিল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে যখন তার এইটা যখন অসহ্যর পর্যায়ে চলে গেল, অর্থাৎ আর বলা যাচ্ছে